গুড ডে এভরিবডি। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পদার্থবিদ্যার পার্ট 2 লেকচারে আমরা আসছি। তো স্যার আইজাক নিউটন একজন বিখ্যাত ব্যক্তি, আপনারা সবাই তার সম্পর্কে অনেক শুনেছেন। সেই এই আইজাক নিউটন তার অনেক অনেক অবদান রয়েছে আমাদের পদার্থবিদ্যায়, যেমন মহাকর্ষের সূত্র, তারপরে আমাদের গতিসূত্র। তো আজকে আমরা মূলত তার গতিসূত্র নিয়ে আলোচনা করব। তো স্যার আইজাক নিউটন 25শে ডিসেম্বর 1642 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 20শে মার্চ 1726 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো স্যার আইজাক নিউটনের সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল, তিনি তার বিখ্যাত গতিসূত্রগুলো প্রকাশ করেছিলেন ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামক গ্রন্থে 1686 সালে। তো তিনি এই বলবিদ্যার এই পার্টে তিনি তিনটা গতিসূত্র দিয়েছিলেন। তো আমরা এই গতিসূত্রগুলোকে আজকে আমরা একটু ব্যাখ্যা করব। তো প্রথমে আসি আমাদের প্রথম সূত্র যেটা ছিল। তো প্রথম সূত্রে তিনি বলেছিলেন বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। মানে তিনি বলেছিলেন যে যদি বাইরের থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে যে চিরকালই একটা গতিশীল বস্তু সবসময় চলতেই থাকবে, এটা কখনোই থামবে না, অথবা একটা স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। ধরেন আমার এই মোবাইল ফোনটা, এটাকে যদি আমি সবসময় চিরদিনই যদি আমি এরকম স্থির কোনো একটা টেবিলের উপর যদি আমি রেখে দিই এবং বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি না করি, তাহলে এটা চিরকালই এরকম থাকবে। এটা হচ্ছে তার প্রথম কথা। তো যেটা হচ্ছে তার মানে এটা সবসময়ের জন্য, মানে পূর্বে তার যেই বেগ থাকবে বা তার যে গতি থাকবে বা সে যদি স্থির থাকে, তো যে অবস্থায় থাকুক না কেন, ভবিষ্যতে আপনি যে কোনো একটা সময়ে যদি আপনি মেজার করেন, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে সর্বক্ষেত্রেই একই অবস্থায় সেই বস্তুটিকে পাওয়া যাবে। এটা গতিশীল থাকলে গতিশীল, এটা স্থির থাকলে স্থির। যেমন ফর এক্সাম্পল, যদি আমার কোনো একটা সময়ের কোনো একটা বস্তুর আদিবেগ যদি ইউ হয়ে থাকে এবং বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে এটা শেষ বেগ সবসময় আপনার দেখা যাবে আদিবেগের সমানই হবে। আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। তো এই প্রথম সূত্র থেকে আমরা আসলে দুইটা ঘটনার সম্পর্কে অবগত হই। একটা হচ্ছে বল, এটা আমরা গত ক্লাসে আমরা বলেছি। তো এখানের আরেকটা বড় জিনিস আমরা প্রথম সূত্র থেকে যে জিনিসটা এক্সপ্লেনেশন পাই, সেটা হচ্ছে জড়তা। দেখেন, এখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছিল, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে এবং স্থির বস্তু স্থিরই থাকবে। তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জড়তা। জড়তা হচ্ছে যদি মানে কোনো একটা বস্তু যেই অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে তার প্রবণতা, সেটাই হচ্ছে কি তার জড়তা। যেমন ফর এক্সাম্পল, কোন একটা অবস্থায় গতিশীল অবস্থায় আছেন, তো আপনি সবসময় গতিশীল অবস্থায় কিন্তু আপনি সবসময় গতিশীলই থাকতে চাবেন। আবার যদি আপনি কোথাও একটা স্থির অবস্থায় থাকেন বা ঘুমায় থাকেন, তাহলে কিন্তু আপনি সবসময় ঘুমানো অবস্থায় থাকতে চাবেন। এটা কিন্তু মানে সবকিছুরই একটা মানে কমন বৈশিষ্ট্য। এটাকেই আমরা বলে থাকি জড়তা। মানে কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে কি আমার জড়তা। এই জড়তা হচ্ছে আমার দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তো গতি জড়তা কোনটা? একটা গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে কি গতি জড়তা। আর স্থিতি জড়তা কোনটা? যদি কোনো একটা স্থির বস্তু চিরকাল তার স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা কি বলি? স্থিতি জড়তা। তো এনিওয়ে, তো এই গেল হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র, খুবই বিখ্যাত সূত্র। যাই হোক, এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় সূত্রে তিনি বলেছিলেন কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কিন্তু সেদিকেই ঘটবে। তা আলটিমেটলি এখানে কিন্তু খুব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও কিন্তু সেই দিকেই ঘটবে। তো এটাকে আমরা বিশ্লেষণ করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা জানেন F = ma। আসলে এই F = ma যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আসলে প্রতিপাদন করা হয়েছে এই দ্বিতীয় সূত্র থেকে। তো ধরে নেওয়া যাক একটা বস্তুর এই বস্তুটা x1 পজিশনে এটার অবস্থান রয়েছে এবং এই যে বস্তুটা হচ্ছে এর ভর হচ্ছে m এবং এই x1 পজিশনে যখন বস্তুটা ছিল, তখন এই বস্তুটার বেগ হচ্ছে u, যেটা তার আদিবেগ, এটাকে আমরা বলে থাকি। তাহলে এই যে x1 পজিশনে বস্তুটার ভরবেগ কত হবে? mu। আমরা জানি ভরবেগ হচ্ছে কি? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে এখানে ভর হচ্ছে m এবং বেগ হচ্ছে কি u। তাহলে x1 পজিশনে বস্তুটার ভরবেগ হচ্ছে mu। তাহলে এখন বস্তুটার উপর ফোর্স দেওয়া হলো বা বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করার কারণে বস্তুটি সামনের দিকে মুভ করা শুরু করলো এবং সামনের দিকে মুভ করে সেই বস্তুটি
একটা নতুন অবস্থানে গেল, যে অবস্থানটার নাম হচ্ছে x2। এখন যখন x2 তে গেল তখনও কিন্তু বস্তুর ভর, কিন্তু বস্তুটা তখন একটা নির্দিষ্ট বেগ পাইল, একটা নতুন একটা বেগ পেল, যে বেগটা হচ্ছে কি v। এখন বস্তুটার ভর তো সেমই ছিল, তাহলে এই বস্তুটার এই x2 পজিশনে বস্তুটার ভরবেগ হবে কত, mv। তাহলে এবং এই x1 থেকে x2 তে বস্তুটি পৌঁছানোর জন্য যে সময় প্রয়োজন ছিল সেটা হচ্ছে t। তাহলে আপনাকে এখানে দেখেন বলা হয়েছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের কত পরিবর্তন হয়েছে, ভরবেগটা আগে ছিল mu, বর্তমানে ভরবেগটা কত, x2 পজিশনে আসার পর হয়েছে mv। তাহলে ভরবেগের পরিবর্তন হলো কত, mv মাইনাস mu। এটা হচ্ছে কি আমার বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কত হবে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে, যেহেতু আমাদের এতটুকু জায়গা কভার করার জন্য তার t সেকেন্ড সময় লাগছে, তাহলে 1 সেকেন্ডে তার সে কতটুকু জায়গা অতিক্রম করতে পারবে, 1 সেকেন্ডে করতে পারবে হচ্ছে mv মাইনাস mu ডিভাইডেড বাই t। এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার। কিন্তু আপনাকে বলা হয়েছে কি কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে কি আসতে পারি, আমরা এখান থেকে বলতে পারি F is proportional to mv minus mu divided by t। F হচ্ছে কি সেই ফোর্স, যেই ফোর্সটা এই মানে m ভরের বস্তুর উপর প্রয়োগ করা হয়েছিল। তাহলে F is proportional to mv minus mu divided by t। তাহলে এখান থেকে দেখেন আমরা কি করতে পারি, m টাকে কমন নিয়ে নিতে পারি, m কমন নিলে v minus u divided by t। তাহলে F is proportional to m into v minus u divided by t। তাহলে এই v minus u divided by t এটাকে আমরা কি বলে থাকি, এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়ছিলাম, এটাকে বলা হয় ত্বরণ। ত্বরণ মানে কি, বেগ পরিবর্তনের হার। তাহলে v minus u divided by t এটাকে আমরা কি বলি, বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। তাহলে F is proportional to ma। তো এখানে এই প্রপোর্শনাল যে সাইনটা, এই সাইনটাকে আমরা তুলে দিতে হবে। তুলে দিলে আমরা কি করব, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো, যে ধ্রুবকটাকে আমরা বলতেছি k। আচ্ছা, তাহলে F is equal to kma। এই k এর মানটাকে এমন ভাবে সেট করা হয় যেন এর মান 1 হয়। তাহলে যদি k এর মান যদি 1 হয় তাহলে F is equal to কত হবে, F is equal to হবে ma। এটি হচ্ছে কি আমাদের নিউটনের বিখ্যাত দ্বিতীয় সূত্র। তো এই দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা সেই প্রথম সূত্রটাকে আবার প্রমাণ করতে পারি। এখন দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটাকে আমরা কিভাবে প্রমাণ করব, দেখেন আমরা জানি F is equal to কত, ma। তো এখান থেকে আমরা জানি F is equal to কত, m into a এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, v minus u divided by t এর পরিবর্তে। আচ্ছা, তাহলে এখানে দেখেন একটা জিনিস, আমরা প্রথম সূত্রে বলা হয়েছিল যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, তার মানে বল কিন্তু প্রয়োগ করা হয় নাই, যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কত হবে, 0। তাহলে f এর মান কত হবে, 0 হবে। তাহলে f এর মান যদি 0 হয় তাহলে m v minus u divided by t equal to কত হবে, 0। তাহলে এখান থেকে এই m দিয়ে 0 কে ভাগ করলে কত হবে, 0, এবং t দিয়ে 0 কে গুণ করলে কত হবে, 0। তার মানে আমরা বলতে পারি v minus u equal to কত, 0। তার মানে আমরা এখান থেকে বলতে পারি u equal to v। তাহলে আমরা প্রথম সূত্রে আমরা কি বলছিলাম, আমরা প্রথম সূত্রে পড়ছিলাম বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তার মানে যে কোনো মুহূর্তে আদি বেগ এবং শেষ বেগ সমান হবে। তার মানে u equal to কত, v। তাহলে এখানে আমরা পেলাম দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। তো আমাকে কোশ্চেন করা হয় প্রথম সূত্র প্রতিপাদন করা হয় কোন সূত্র থেকে, নিউটনের কোন সূত্র থেকে, প্রথম সূত্র প্রতিপাদন করা যায় দ্বিতীয় সূত্র থেকে। আচ্ছা, তো এনিওয়ে, তো আমাদের নিউটনের আরেকটা সূত্র রয়েছে যেটাকে আমরা বলে থাকি তৃতীয় সূত্র। তাহলে নিউটনের তৃতীয় সূত্র এটা একেবারে কমন, আপনারা জায়গায় জায়গায় যেটাকে ব্যবহার করে থাকেন। নিউটনের তৃতীয় সূত্রে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, খুবই সিম্পল সূত্র, এটা আপনারা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, হাজার হাজার বার শুনছেন, কথায় কথায় মানুষ এই কথাটা বলে, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, ধরে নেন পি একটা বস্তু এবং কিউ একটা বস্তু। এখন এই যে পি বস্তুটা, এই পি বস্তুটাকে কিউ বস্তুটাকে একটা ফোর্স দিল, মানে একটা বল প্রয়োগ করলো, যেটাকে আমরা বলি F2। তাহলে এই পি বস্তুটা কিউ বস্তুটাকে F2 বলে প্রেস করলো। এখন এই কিউ বস্তুটা কি করবে, কিউ বস্তুটাও একটা প্রতিক্রিয়া দেখাবে। সেই প্রতিক্রিয়াটা কি দেখাবে, সে পি বস্তুটাকে একটা রিভার্স একটা কি করবে, ফোর্স দিবে। তার মানে সে কিউ বস্তুটাকে আবার একটা বিপরীত দিকে একটা ধাক্কা দিবে, এটা কি F1 ফোর্সে দিবে। তাহলে তৃতীয় সূত্রের সূত্র অনুযায়ী এটাকে আমরা কিভাবে লিখবো, আমরা এটাকে বলতে পারি F1 is equal to minus F2। তার মানে এই কিউ যে বলটা পি এর উপর প্রয়োগ করবে সেটা হচ্ছে F1, এটা কার সমান হবে, পি যে বলটা F2 কে প্রয়োগ করেছিল, কিন্তু এটাকে বিপরীতমুখী, যেহেতু বলা হয়েছে প্রতিক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তো এই দুইটা বল সমান হবে কিন্তু প্রতিক্রিয়ার কারণে এখানে কি হবে, একটা মাইনাস। তো এই ছিল হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র। তো আজকে এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।